হ্যালো এভরিওয়ান, বিল্ড রেডিশ ইন পাইথন সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা সার্ভার ডট পাই নামে একটা ফাইল তৈরি করেছিলাম, যেই ফাইলের মধ্যে মূলত আমরা আমাদের রেডিশ সার্ভারটাকে তৈরি করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টিসিপি প্রোটোকলের সাহায্যে রেডিশ ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেট করে। এবং আমরা বেশ কিছু কমান্ড নিয়ে কাজ করেছিলাম, যেমন আমরা দেখেছিলাম যে কিভাবে পিং কমান্ড দিলে আমাদের সার্ভার পং রেসপন্স পাঠাচ্ছে। এখন আমাদের যে রেডিশটা আমরা তৈরি করতে চলেছি, সেই রেডিশটা তো শুধুমাত্র পিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যে আমাদের শুধুমাত্র একটা কমান্ড নিয়ে কাজ করলে হবে না, আমাদের হয়তো বা আরও অনেক অনেক কমান্ড নিয়ে কাজ করতে হবে, যেই কমান্ডগুলো অ্যাকচুয়াল রেডিশ সার্ভার যেটা আছে সেটা সাপোর্ট করে, যেহেতু আমরা অ্যাকচুয়াল রেডিশ সার্ভারকেই ক্লোন করতে চলেছি। এখন আমরা যদি এই সমস্ত লজিকগুলা, সমস্ত কমান্ডের লজিকগুলা আমাদের এই একটা সার্ভার ডট পাই ফাইলের মধ্যেই যদি লেখা শুরু করি, তাহলে দেখা যাবে যে আমাদের সার্ভার ডট পাই ফাইলটা আছে সেটা অনেক বেশি বড় হয়ে যাবে, হয়তোবা হাজার হাজার লাইন কোড আমাদের এই সার্ভার ডট পাইয়ের মধ্যে চলে আসবে, যে কোডটাকে পরবর্তীতে মেইনটেইন করা, ডিবাগ করা আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে। বিশেষ করে রেডিশের মতো একটা কমপ্লেক্স সিস্টেম যখন আমরা তৈরি করতে যাব, তখন আমাদের অবশ্যই আমাদের যে কোড বেসটা আছে সেই কোড বেজের স্ট্রাকচারটা এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা সহজেই কোডটাকে স্কেল করতে পারি। অর্থাৎ আমরা চাইলে কোডটাকে বড় করতে পারি। আজকে আমাদের কোড একটা কমান্ড সাপোর্ট করছে, কালকে 5টা করতে পারে সহজেই। এই কাজটা যাতে আমরা সহজে করে ফেলতে পারি, কোথাও কোনো ইরর হলে সেটাকে আমরা সহজে যাতে ডিবাগ করতে পারি, এরকমভাবে আমাদের কোডের স্ট্রাকচারটাকে সাজাইতে হবে। তো আমরা আজকে আমাদের যেই রেডিশ সার্ভারটা আছে এটার আর্কিটেকচারটাকে এমনভাবে আমরা তৈরি করব যাতে করে আমাদের কোডকে সহজে স্কেল করা যায়, সহজে মেনটেন করা যায় এবং সহজে ডিবাগ করা যায়। এরকমভাবে আমরা এটাকে স্কেল করা তৈরি করব। তো সেটার জন্য আমরা প্রথমে বুঝে নেই যে আমাদের সার্ভার ডট পাই ফাইল আমরা যেটা তৈরি করেছিলাম সেখানে মূলত প্রবলেম কী আছে, বা আমাদের এই সার্ভার ডট পাই ফাইলটা কী কাজ করছে। তো শুরুতে আমাদের সার্ভার ডট পাই ফাইল কী করে, রেডিশের কাছে যে রিকোয়েস্টটা আসে সেই রিকোয়েস্টটাকে প্রথমে সে পার্স করে। কারণ আমরা জানি যে রেডিশ যে রিকোয়েস্টটা পাঠায় সেই রিকোয়েস্টটা একটা স্পেসিফিক ফরম্যাটে পাঠায়। সেই ফরম্যাটটাকে সে প্রথমে ডিকোড করে তারপরে সেটাকে পার্স করছে এবং সেই অনুযায়ী চেক করছে যে যে ডাটাটা দেওয়া হয়েছে সেই ডাটাটা পিং কমান্ড কিনা। যদি পিং কমান্ড হয় তাহলে সেই অনুযায়ী আমরা এখানে একটা পং নামে রেসপন্স পাঠাচ্ছি, এবং যদি সেটা না হয় তাহলে আমরা আননোন কমান্ড নামে কিছু একটা এখানে পাঠাচ্ছি। এখন এখানে আমরা যদি চেক করি যে আমাদের কাজ মূলত কয়টা হচ্ছে এখানে আমাদের রেডিশ সার্ভারে। প্রথমত একটা সার্ভার এখানে তৈরি হচ্ছে এবং আমাদের সার্ভারের মূলত কাজ সেটাই হওয়া উচিত যে একটা সার্ভার তৈরি করা। তো এটা একটা কাজ হচ্ছে। দ্বিতীয় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সার্ভার একটা রিকোয়েস্টকে পার্স করছে, অর্থাৎ একটা পার্সারের কাজ করছে। সেকেন্ড হচ্ছে সেই রিকোয়েস্টটা যেটা দেওয়া হয়েছে সেই রিকোয়েস্টের জন্য কিছু কাজ করতে হয়, যেমন পিং দেওয়া হইলে সেই পিংয়ের জন্য পং রেসপন্স পাঠানো হচ্ছে। বাট সবসময় জিনিসটা এতটা সিম্পল থাকবে না। যেমন যখন আমাদেরকে সেট কমান্ড দেওয়া হবে তখন আমাদের কোনো একটা ডাটা আমাদের স্টোরেজে অ্যাকচুয়ালি সেট করতে হবে, তারপরে আমাদের ক্লায়েন্টকে জানাইতে হবে যে ওকে, যে তুমি যে এই রিকোয়েস্টটা পাঠাইছো সেই রিকোয়েস্টটা সাকসেস হয়েছে, বা যদি কোনো ইরর ঘটে সেই ইররটাকেও আমাদেরকে কিন্তু পাঠাইতে হবে। অর্থাৎ মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য আমাদের মাঝখানে কিছু একটা করতে হচ্ছে। এবং থার্ড যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স পাঠাইতে হবে। ক্লায়েন্টকে আমাদের জানাইতে হবে যে তার কমান্ডের প্রেক্ষিতে কিছু একটা রেসপন্স ক্লায়েন্টের কাছে আমাকে পাঠাইতে হবে। অর্থাৎ এই যে 3টা কাজ বা এই যে 4টা কাজ, এই 4টা কাজ আমরা একটা ফাইলের মধ্যেই করে ফেলছি, যার ফলে আমাদের কি হচ্ছে যে আমাদের কোডটাকে মেইনটেইন করা বা স্কেল করতে গেলে এখন কী হবে, এরকম আমরা ইফ দিয়ে পিং কমান্ড চেক করছি, আমরা হয়তো বা একটু পরে ইকো কমান্ড সেট করবো, তখন আমাদের আরেকটা ইফ কন্ডিশন এখানে যোগ করতে হবে এবং সেটা লজিক লিখতে হবে। এভাবে লিখতে গেলে আমাদের কোডটাকে মেনটেনেবল হয়ে যাবে, যে আমাদের কোডটাকে পরবর্তীতে আমরা ঠিকভাবে মেনটেন করতে পারবো না। তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি? এই সমস্যার সমাধান করার জন্য আমরা কোডের আর্কিটেকচারটাকে একটু ডিজাইন করি। তো আমরা প্রথমে যেটা আমাদের যে কোডের রেসপন্স রিকোয়েস্ট সাইকেল আছে সেটাকে যদি আমরা একটু চেক করি, যে প্রথমে আমাদের কোডের কাছে কী হয়, একটা রিকোয়েস্ট আসে এবং যেই রিকোয়েস্টটা আসে আমরা জানি যে কী ফরম্যাট আসে। রিকোয়েস্টটা আসে হচ্ছে একটা RESP ফরম্যাটে রিকোয়েস্টটা আসে, যেটাকে বলা হয় হচ্ছে রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল। রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল সম্পর্কে আমরা একটু পরে খুবই বিস্তারিতভাবে জানবো, এবং আমাদের সামনের যে ভিডিওগুলো হবে এই ভিডিওগুলো হবে মূলত আমাদের এই রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকলকে নিয়েই। আমরা আমাদের এই রিকোয়েস্ট এবং রেসপন্সকে কীভাবে এনকোড এবং ডিকোড করতে পারি এটা নিয়েই আমরা সামনের বেশ কয়েকটা ভিডিও তৈরি করব, এবং আমরা একটা কমপ্লিট
রেডিশের মতো আরএসপি পার্সার তৈরি করব। তো আমাদের আরএসপি প্রোটোকলের মাধ্যমে যেই রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টটাকে আমাদের প্রথমে পার্স করতে হয়। তো পার্স করার পরে সেই রিকোয়েস্ট অনুযায়ী সেই রিকোয়েস্টের মধ্যে আমাদেরকে একটা কমান্ড দেওয়া থাকবে, সেই কমান্ড অনুযায়ী আমরা কিছু কাজ হয়তো বা প্রসেস করব, এবং প্রসেস করার পরে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে একটা রেসপন্স পাঠিয়ে দিব। এখন আমাদের প্ল্যান সেটা হচ্ছে যে আমাদের কোডকে আমরা এমনভাবে আর্কিটেকচার করব যে আমাদের কাছে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটাকে আমরা প্রথমে পার্স করব, একটা পার্সার ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের কাজই হবে শুধুমাত্র এই যে রিকোয়েস্টটা আসছে রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল ইউজ করে সেটাকে পার্স করা। এরপরে সেই পার্স করা কোডটাকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে আমাদের হ্যান্ডেলার ডট পাই নামে আরেকটা ফাইল আমরা তৈরি করব, যেখানে আমাদের সমস্ত কমান্ডকে হ্যান্ডেল করার জন্য লজিক লেখা থাকবে, যে লজিকের মধ্যে আমরা আমাদের কোডটাকে হ্যান্ডেল করব, প্রসেস করব। যদি আমাদেরকে সেখানে যেই ধরনের রিকোয়েস্ট করা হয়েছে যদি সেট করতে বলা হয়, তাহলে সেটের জন্য যে লজিকগুলো লেখা হয়েছে সেগুলো আমরা লিখব, এবং সেই অনুযায়ী আমরা এখান থেকে একটা ডাটা আমাদের রেসপন্সের কাছে পাঠিয়ে দিব। যেই রেসপন্স কী করবে সেটাকে আরইএসপি অনুযায়ী, যেহেতু আমাদের রেডিশ সবসময় রেডিশের যে ভাষা সেই ভাষাটা হচ্ছে রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল, তো এই রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকলে সে কনভার্ট করবে আমাদের সেই রেসপন্সটাকে, এবং তারপরে সেটাকে রেডিশ রাইট করবে। তার জন্য আমরা একটা রাইটার ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। মানে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমরা একটু বিস্তারিত যাব সামনে, এবং এই ভিডিওতে জুড়ে আমরা আমাদের এই দুইটা পার্ট, একটা হ্যান্ডেলার ডট পাই এবং রাইটার ডট পাই, এইটা তৈরি করবো, এবং আমার কোডের যে আর্কিটেকচারটা আছে সেই আর্কিটেকচারটাকে আমরা ফিক্স করার চেষ্টা করব। তো আমাদের আর্কিটেকচারটাকে আমরা একটু ডিফাইন করে ফেলি, যে আমাদের সার্ভার ডট পাই, এখানেই আমাদের সার্ভার ডট পাইকে আমরা কি করছি, রান করে ফেলছি। তো আমাদের শুরুতে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করা উচিত, যে আমরা একটা মেইন ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করব, যেই ফাইলটাই মাধ্যমেই আমরা আমাদের রেডিশ যে সার্ভারটা আছে সেই সার্ভারটাকে স্টার্ট করব। আমাদের সার্ভার ডট পাইয়ের কাজ হবে শুধুমাত্র সার্ভারটাকে ডিফাইন করা, অর্থাৎ এই যে আমরা এখানে যে একটা টিসিপি সার্ভার তৈরি করছি সেই সার্ভারটাকে জাস্ট তৈরি করাই হবে আমাদের সার্ভার ডট পাইয়ের কাজ। তাহলে এটাকে স্টার্ট করার জন্য আমরা মেইনের মধ্যে কি লিখব, আমরা এখানে লিখব যে ফ্রম আমাদের যে সার্ভার ফাইলটা আছে সেই সার্ভার ফাইল থেকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব হচ্ছে আমাদের রেডিশ সার্ভার যেটা আছে সেটাকে। তারপরে আমরা এখানে একটা মেইন ফাইল লিখতে পারি, মেইন নামে একটা ফাংশন লিখলাম, যে ফাংশনের মধ্যে আমরা সার্ভার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এখানে আমরা রেডিশ সার্ভারকে ডিফাইন করে ফেললাম, এবং আমরা জাস্ট কী করব, আমরা সার্ভারটাকে রান করে ফেলবো, কারণ আমরা জানি যে আমাদের যেই সার্ভার ফাইল আছে সেই সার্ভার ফাইলের মধ্যে এই রানটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে এখানে যে কাজটা করা হচ্ছিল সেই কাজটা আমরা মূলত আমাদের মেইন ফাংশনের মধ্যে নিয়ে গেলাম, এবং যদি কখনো কোনো প্রবলেম হয়, কোনো ইরর অ্যাকসেপ্ট হয়, তাহলে আমরা এখানে লিখবো যে যদি কোনো কিবোর্ড ইন্টারাপ্ট ঘটে তাহলে আমরা প্রিন্ট করব যে এখানে শুটিং ডাউন, এভাবে আমরা প্রিন্ট করে দিলাম। এবং আমরা আমাদের এই যে মেইন ফাংশনটা আছে সেই মেইন ফাংশনকে কল করার জন্য আমরা জানি যে কোনো মডিউলের মধ্যে থেকে আমরা যদি কল করতে চাই তাহলে আমরা এইভাবে কল করাটা হচ্ছে বেটার, যে আমরা যদি এই মেইন ফাইলের মধ্যেই থাকি তবে আমরা আমাদের যে মেইন ফাংশনটা আছে সেটাকে এখান থেকে কল করে দিব। ব্যাস, তাহলে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু রেডি হয়ে গেল। এখন যেহেতু আমাদের এন্ট্রি পয়েন্ট রেডি, তাহলে আমাদের এই কোডের কোনো দরকার নেই, এবং এই শুটিং ডাউন এটাকে আমরা আমাদের মেইন ফাংশনের মধ্যে হ্যান্ডেল করে ফেলছি, তাহলে এটাকে আমরা এখান থেকে সরাই দিলাম। এটাকে সরাই দিলে আমাদের লাভটা কি, আমরা এখন যদি আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা ডিরেক্ট মেইন ডট পাই নামে যে ফাইলটা আছে সেই ফাইলকে রান করলে আমাদের সার্ভার কিন্তু রানিং হয়ে যাবে। তাহলে আমাদের কোডটা কিন্তু একটু হইলেও আগের থেকে ক্লিন দেখাচ্ছে। এখন আমাদের যেই ডিজাইনটা ছিল যে আমরা আমাদের রিকোয়েস্ট, প্রসেস এবং রেসপন্সগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি করব আমাদের কোডের মধ্যে, তো সেইটার কাজটা আমরা করে ফেলি। তো প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের আরইএসপি প্রোটোকল নিয়ে কাজ করা লাগবে। তো আমরা এখানে প্রোটোকল নামে একটা প্যাকেজ তৈরি করে নিলাম। জাস্ট আমরা একটা ফোল্ডার তৈরি করছি, যে ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল তৈরি করবো, একটা হচ্ছে রাইটার ডট পাই, যেটা আমাদের কি করবে, যখন কমান্ড হ্যান্ডেলারটা রিকোয়েস্টটাকে প্রসেস করে ফেলবে তখন সে রেসপন্স হিসাবে সেটাকে পাঠিয়ে দিবে। এবং আমাদের আরেকটা ফাইল লাগবে যেটার নাম হচ্ছে আমাদের পার্সার ডট পাই, যেটা হচ্ছে আমাদের যখন রিকোয়েস্টটাকে পাঠানো হবে তখন সেই রিকোয়েস্টটাকে প্রসেস করে কমান্ড হ্যান্ডেলারের কাছে দিবে। এখন এই কাজটা করার জন্য আমাদের প্রোটোকল নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে, বাট ফোল্ডার নিয়ে কাজ করাটা অনেক বেশি
আমাদের অনেক বেশি প্রবলেমেটিক, যার কারণে আমরা এটাকে প্যাকেজে কনভার্ট করে ফেলবো। এবং পাইথনে প্যাকেজ কনভার্ট করার জন্য কী করতে হয় আমরা জানি, যে এখানে init.py নামে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, যেই ফাইলটা যদি এমটিও থাকে তারপর আমাদের প্রোটোকল একটা প্যাকেজ তৈরি হয়ে যায়। তো এটাকে আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের নেক্সট কী তৈরি করতে হবে, নেক্সট আমরা তৈরি করবো হচ্ছে আমাদের আরেকটা কমান্ড, যেই হ্যান্ডেলারটা সেটা আমরা তৈরি করবো। আমরা কমান্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, যেখানেও আমরা একটা empty init.py ফাইল তৈরি করব এবং এর মাঝেই আমরা একটা handler.py ফাইল তৈরি করব। এখন এই ফাইলগুলোর মধ্যে মূলত আমাদের কাজ করা হবে। তো আজকের কাজ আমরা করব হচ্ছে রাইটার এবং হ্যান্ডেলার নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেই যে আমরা যে বারবার বলছি যে রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল, সেই রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল জিনিসটা আসলে কি। তো আমরা এখানেই একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, যেই ফাইলের নাম আমরা দিলাম resp.md। তো রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল আসলে কি, রেডিশ সিরিয়ালাইজেশন প্রোটোকল, যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে RESP, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে রেডিশের ভাষা, যেই ভাষাতে রেডিশ তার সার্ভার এবং ক্লায়েন্টের মাধ্যমে কমিউনিকেট করে। এবং এটাকে আমরা প্রোটোকল কেন বলছি, প্রোটোকল মানে হচ্ছে কিছু রুলস, কিছু নিয়ম কানুন। যেমন প্রত্যেকটা ভাষারই কিছু নিয়ম কানুন থাকে, যেমন বাংলা ভাষার জন্য ব্যাকরণ রয়েছে, ইংরেজি ভাষার জন্য গ্রামার রয়েছে, তেমনি রেডিশেরও যে ভাষাটা সে ইউজ করে সেই ভাষারও কিছু নিয়ম রয়েছে বা কিছু রুল সেট রয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রোটোকল। তো এই প্রোটোকলটাকে, সেই প্রোটোকলগুলো কী কী সেটা আমরা একটু লিখে দেখি, আমরা জানার চেষ্টা করি যে রেডিশের প্রোটোকলটা আসলে কী কী। রেডিশের প্রোটোকল আমরা এর আগে দেখেছি, আমরা একটু হ্যান্ডস অনও দেখে ফেলতে পারি। যে আমরা প্রথমে যদি একটা টার্মিনাল নেই, আমরা আমাদের রেডিশের ডেমনস্ট্রেশন নামে যেই ভিডিওটা আমাদের ছিল এই প্লেলিস্টেরই, সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ডকারে আমরা সেট আপ করেছিলাম একটা মাই রেডিশ নামে আমাদের একটা ইমেজ আমরা এখানে সেট আপ করেছিলাম। তো সেই কন্টেনারটাকে যদি আমরা স্টার্ট করি, যে আমরা ডকার স্টার্ট মাই রেডিশ, তাহলে আমরা এখানে স্টার্ট করলাম, তারপর টেলনেট দিয়ে আমরা সেটার সঙ্গে কানেক্ট করবো এবং আমরা জানি যে অ্যাকচুয়াল রেডিশটা আমাদের 6379 পোর্টে রান হচ্ছে। তো যখন আমরা পিং লিখি তখন আমাদের +pong নামে একটা রেসপন্স আসে। যখন আমরা লিখি যে সেট ইউজার এবং এখানে আমরা একটা নাম দেই যে সেট ইউজার জন, তখন আমাদের +OK নামে একটা রেসপন্স আসে। তো এই ধরনের রেসপন্সগুলোকে বলা হয় হচ্ছে পজিটিভ রেসপন্স। তো রেডিশ সাধারণত তার পজিটিভ রেসপন্স যেটা আছে সেই পজিটিভ রেসপন্সগুলোকে এই ফরম্যাটে দেয়। সে প্রথমে লেখে প্লাস, তারপরে রেসপন্সটা, যেমন +OK, তারপর এখানে একটা ক্যারিজ রিটার্ন থাকে এবং একটা লাইন ফিট থাকে। আমরা জানি যে প্রত্যেকটা রেডিশের প্রত্যেকটা লাইনের শেষেই আমাদের একটা ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিট থাকবে, এবং ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিট থাকে বলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখাটার পরের লাইনে কিন্তু আমাদের কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে শুরুতে। এবং এই জিনিসটা আমাদের যেহেতু টার্মিনালে আমরা যখন থাকি তখন এই ক্যারিজ রিটার্ন লাইন ফিটটা ডিরেক্টলি দেখা যায় না, বাট এটা রেডিশে থাকবে। এটাই হচ্ছে রেডিশের প্রোটোকলের একটা রুল, যে প্রত্যেকটা লাইন শেষই হবে একটা ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিট দিয়ে। তো এটা হচ্ছে পজিটিভ রেসপন্সের ক্ষেত্রে। যদি কোনো ইরর ঘটে তাহলে কি ঘটে, আমরা যদি লিখি যে কোনো একটা ইরর রেসপন্স কীভাবে আসে, আমরা এর আগে দেখেছি যে রেডিসে যদি কোনো ইরর রেসপন্স হয় তাহলে সেটা শুরু হয় মাইনাস দিয়ে। যেমন পজিটিভ রেসপন্স শুরু হয় হচ্ছে প্লাস দিয়ে, তেমনি ইরর রেসপন্স শুরু হয় হচ্ছে মাইনাস দিয়ে, এবং লেখাটা আসে এরকম, প্রথমে একটা ইরর লেখা থাকে, তারপরে মেসেজটা থাকে এবং এখানে একটা লাইন ফিট এবং ক্যারিজ রিটার্ন এবং একটা লাইন ফিট থাকে। এরপরে আমরা দেখেছি হচ্ছে রেডিশের মধ্যে কোনো একটা ইন্টিজার রেসপন্স যদি আসে, এটা আমি বারবার রেসপন্স লিখছি, এর মানে যেটা শুধুমাত্র রেসপন্স পেপারটা এরকম না, আমি রেসপন্সটাকে এখান থেকে কেটেও দিতে পারি, যেখানে যে ইন্টিজার সেই ইন্টিজার সেটা রিকোয়েস্টেও থাকতে পারে আবার রেসপন্সেও থাকতে পারে। যদি রিকোয়েস্টে আসুক বা রেসপন্সে আসুক সেটা সবসময় এই ফরম্যাটে যাবে, যে প্রথমে একটা কোলন, তারপরে ইন্টিজারটা থাকবে, তারপরে একটা ক্যারিজ রিটার্ন, তারপরে লাইন ফিট। যেমন আমরা এখানে দেখতে পারি যে আমরা যদি লিখি যে সেট হচ্ছে আমাদের ভিজিটর বা ভিজিট, আমরা লিখলাম হচ্ছে যে 10, এবং আমরা যদি এখানে লিখি যে ইনক্রিমেন্ট করো 10কে, তাহলে আমরা এই যে রেসপন্স পাচ্ছি প্লাস যে আমাদের কোলন দিয়ে 1, এটা আমাদের যে আসছে সেটা হচ্ছে আমরা এই অনুযায়ী আমরা রেসপন্সটা পাচ্ছি। যদি আমাদের লিখতে হয়তো হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে ভিজিট, এটা লিখতে হয়তো এই যে আমাদের 11 যেটা আমরা পাচ্ছি এটা কোলন দিয়ে পাচ্ছি, কারণ হচ্ছে রেডি সবসময় ইন্টিজারকে কোলন দিয়ে তারপরে সেই ইন্টিজারটাকে লেখে। এর মাধ্যমে রেডিশ আসলে বুঝতে পারে যে রেসপন্সটা যেটা আসছে সেটা আসলে কি রেসপন্স, এটা কি পজিটিভ, ইরর নাকি ইন্টিজার রেসপন্স। এরকম আরও অনেকগুলো রেসপন্স আছে, তার মধ্যে সবথেকে বেশি বহুল ব্যবহৃত যে রেসপন্সটা সেটা হচ্ছে একটা বাল্ক স্ট্রিং। বাল্ক স্ট্রিং কী জিনিস, যেমন আমরা একটু আগেই
সেট করলাম এখানে যে ইউজারকে। এখন আমরা যদি গেট করি, যে গেট করি আমাদের ইউজারকে, তাহলে এই যে আমাদের ইউজারকে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে আমাদের $, তারপরে 4 লেখা, তারপরে আমাদের যে ইউজারটার ভ্যালু সেই ভ্যালুটা লেখা। তো এখানে 4 যেটা, সেই 4টা হচ্ছে এই স্ট্রিংটার লেংথ। এখানে জন, এখানে 4টা ক্যারেক্টার আছে, তো এটা লেন্থ যেহেতু 4, এখানে $4 তারপরে জন এইভাবে লেখা থাকে। তো তাহলে রেডিশে এই জিনিসটা কীভাবে থাকবে? এই জিনিসটা থাকবে হচ্ছে এরকম, প্রথমে ডলার থাকবে, তারপরে স্ট্রিংয়ের লেন্থ থাকবে, তারপরে ক্যারিজ রিটার্ন, লাইন ফিড, তারপরে থাকবে স্ট্রিংয়ের যে ভ্যালুটা সেইটা, তারপরে ক্যারিজ রিটার্ন, তারপরে আবার লাইন ফিড। এবং এই জিনিসটা মূলত 2 লাইনে আমি লিখছি, এটা জাস্ট বোঝার জন্য, বাট এটা 2 লাইনে থাকে না, এটা থাকে হচ্ছে এরকম 1 লাইনে। তো এরকমভাবে রেডিশে সাধারণত যে বাল্ক স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে রেডিশ এইভাবে রিকোয়েস্টও করে থাকে বা এইভাবে রেসপন্সও পাঠাই থাকে। তো এটা বলা হচ্ছে বাল্ক স্ট্রিং। এবং রেডিশের থার্ড যেটা জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে রেডিশে অ্যারে কীভাবে ফরম্যাট হয়। তো অ্যারে ফরম্যাট হয় হচ্ছে মূলত শুরুতে যেমন 4 মানে বোঝায় হচ্ছে যে কোনো একটা স্ট্রিং শুরু হচ্ছে 4 লেংথের, এটা যেমন বোঝায়, তেমনি স্টার দ্বারা বোঝায় হচ্ছে একটা অ্যারে শুরু হচ্ছে এবং সেখানে অ্যারে লেংথে শুরু হচ্ছে। যেমন আমরা যদি একটা কমান্ড লিখি, যে কমান্ডটা হচ্ছে এরকম যে সেট, আমরা একটু আগেই যে কমান্ডটা লিখলাম যে সেট ইউজার হচ্ছে জন, তাহলে আমাদের এখানে কয়টা মূলত আমাদের স্ট্রিং আছে? 3টা, একটা হচ্ছে সেট, একটা হচ্ছে ইউজার, আর একটা হচ্ছে জন। তাহলে এইটা মূলত রেডিশ যখন আমরা এই কমান্ডটা দিচ্ছি তখন রেডিশের মাধ্যমে এই রিকোয়েস্টটা আসছে একটা অ্যারে আকারে, যেই অ্যারে, এবং শুধুমাত্র এই রিকোয়েস্টটাই না, রেডিশ সাধারণত সমস্ত রিকোয়েস্ট, যেমন আমরা যদি একটা পিংও পাঠাই সেটাও মূলত রেডিশের কাছে যায় একটা অ্যারে হিসেবে যায়। যদি আমরা টেলনেট ইউজ করছি তখন অ্যারে হিসেবে যাচ্ছে না, তখন যাচ্ছে হচ্ছে জাস্ট আমরা এখানে যদি আমরা পিং লিখি তাহলে এইভাবে যাচ্ছে। যখন আমরা শুধুমাত্র টেলনেট ইউজ করছি পিং RN, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইনলাইন পার্সার, যেটাও আমরা তৈরি করব সামনের ভিডিওতে। যখন আমরা টেলনেট ইউজ করব, রেডিশ মূলত টেলনেট ইউজ করে, এবং আরেকটা ইউজ করা হচ্ছে রেডিশের CLI, যেটার মাধ্যমে রেডিশ অ্যাকচুয়াল RESP-তে যেটা আছে সেটার মাধ্যমে রেডিশ কমিউনিকেট করে। তো সেগুলো আমরা আস্তে ধীরে দেখব সামনে। জাস্ট আমরা আপাতত এটার যে রুলগুলো আছে RESP-তে রুল, সেই রুলগুলো আমরা জেনে নেই। যে যখন আমরা একটা অ্যারে আকারে কোনো ডাটা পাঠাবো, সেই ডাটার চেহারাটা হবে দেখতে এরকম, যে প্রথমে অ্যারে লেংথ থাকবে, তারপরে একটা ক্যারিজ রিটার্ন, একটা লাইন ফিড। তো যখন আমি *3 লিখছি, এর মানে ঠিক এরপরে 3টা স্ট্রিং থাকবে। তো 3টা স্ট্রিংয়ের জন্য, প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য প্রত্যেকটা স্ট্রিং একটা বাল্ক স্ট্রিং হবে। যে বাল্ক স্ট্রিংয়ের জন্য প্রথমে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় হচ্ছে স্ট্রিংয়ের লেংথ। যেমন সেটের লেংথ হচ্ছে 3, তো আমি এখানে লিখলাম 3, তারপরে ক্যারিজ রিটার্ন, লাইন ফিড, তারপরে এখানে লেখা থাকবে সেট, এটার লাস্টেও থাকবে ক্যারিজ রিটার্ন, লাইন ফিড। একইভাবে এটাও গেল হচ্ছে আমাদের প্রথম স্ট্রিংটা অ্যারের। এরপরে অ্যারের হচ্ছে দ্বিতীয় স্ট্রিংটা কী হবে? দ্বিতীয় স্ট্রিংটা হবে হচ্ছে এটার, আমরা যদি লিখি যে ইউজারের মধ্যে কয়টা আছে, ইউজারের মধ্যে মূলত 4টা আছে, তাহলে আমি এখানে 4, তারপরে এখানে ইউজার থাকবে, তারপরে ক্যারিজ রিটার্ন, লাইন ফিড থাকবে, এবং উপরেও আমাদের যেই ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিড এটা থাকবে। এবং এইখানেও আমাদের আরেকটা বাল্ক স্ট্রিং থাকবে যেখানে জনেও আমাদের 4টা আছে, তারপর এখানে থাকবে জন, যেখানে একটা ক্যারিজ রিটার্ন, একটা লাইন ফিড, এবং এইখানেও একটা ক্যারিজ রিটার্ন এবং একটা লাইন ফিড। তো এইভাবে মূলত আমাদের রেডিশে একটা অ্যারে আসে। এবং এইভাবে দেওয়ার পেছনে মেইন রিজনটা হচ্ছে যে পুরো ডাটা যেটা আমরা পাচ্ছি, সেই ডাটাটাকে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে বাইট আকারে, কারণ আমাদের ডাটাটা আসছে হচ্ছে একটা TCP প্রোটোকল ইউজ করে কিন্তু আমাদের কাছে ডাটাটা আসছে। তো যখন আমাদের কাছে ডাটাটা আসবে তখন আমরা এই ডাটাটা দেখে কিভাবে বুঝবো? এই ডাটাটা তো জাস্ট একটা টেক্সট, ঠিক না? এখন এই টেক্সটটাকে দেখে আমরা কিভাবে বুঝবো যে এখানে কমান্ডটা কতটুকু বা কোথায় কমান্ডটা শেষ হয়েছে? যেমন আমি যদি এখানে শুরুতে *3 দেখি, তার মানে আমি বুঝবো যে এই পুরো কমান্ডটা হচ্ছে এই 3টা বাল্ক স্ট্রিংয়ের সমষ্টি। এবং আমি যদি 3টা বাল্ক স্ট্রিং পেয়ে যাই, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমি বুঝবো যে কমান্ডটা শেষ হয়েছে। এবং এই যে আমরা ডলারে দিয়ে শুরু করছি, $3 মানে কি? যে সে যখন বোঝে যেখানে ডলারের পরে 3 লেখা আছে, এর মানে হচ্ছে যে এর পরে এমন একটা স্ট্রিং আছে যে স্ট্রিংয়ের 3টা ক্যারেক্টার তাকে নিতে হবে। এইভাবে মূলত রেডিশ বুঝতে পারে যে তাকে যে কমান্ডটা দেওয়া হয়েছে বা সে যে রেসপন্সটা পাঠাচ্ছে, সেই রেসপন্সটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। তো এবং এই যে রুলটা আছে, এই রুলটাও মূলত 1 লাইনেই থাকে। আমি জাস্ট বোঝার জন্য এটাকে আলাদা আলাদা লাইনে রাখছি যাতে করে দেখে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এটাই মূলত আমাদের রেডিশের যে সিরিয়ালাইজেশন প্রোটোকল আছে সেটা। এখন এই যে সিরিয়ালাইজেশন প্রোটোকলের এই রুলগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের সামনের জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হবে। যেমন আমরা যদি একটা রেসপন্স পাঠাইতে চাই, তাহলে রেসপন্স পাঠানোর জন্য আমরা আগে কি করছিলাম? আমাদের server.py এর মধ্যে ডিরেক্টলি এখান থেকে রেসপন্সটাকে এই যে বাইট আকারে এখান থেকে পাঠিয়ে দিচ্ছিলাম। আমরা যদি এরকমটা না করে
আমরা এই প্রত্যেকটা রেসপন্সের জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হয় আমরা একটা দেখি। যে আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশনের নাম দিলাম হচ্ছে সিম্পল স্ট্রিং। এবং এই সিম্পল স্ট্রিং ফাংশনটা কী করবে, সে একটা হয়তো বা একটা ডেটা নিবে, সেই ডেটাটা নিবে, সেই ডেটাটা মূলত কী হবে, একটা স্ট্রিং হবে। আমরা যদি এখানে আমাদের টাইপ হিন্ট ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, তাই আমি এখানে টাইপ হিন্ট ইউজ করার চেষ্টা করব যাতে করে বুঝতে সুবিধা হয় যে আমাদের প্রত্যেকটা জিনিস কী হিসেবে আসছে। এবং আমাদের এটা রিটার্ন করবে সবসময় কি, এটা রিটার্ন করবে হচ্ছে বাইটস। তোমরা যদি বাইটস রিটার্ন করে, এখানে টাইপ হিন্টস আমি যেটা ইউজ করছি এটা পুরোপুরি অপশনাল, আমি যা সেটা ইউজ করছি আপনার বোঝার সুবিধার জন্য, যেখানে আমরা কি নিয়ে কাজ করছি। এবং যখন আমরা এইভাবে টাইপ হিন্ট ইউজ করব তখন আমাদের আরেকটা সুবিধা হবে যে আমাদের কোড আমাদেরকে, আমাদের যে আইডিটা আছে বিএস কোড, সেটা আমাদেরকে কিছু সাজেস্ট করবে সেই অনুযায়ী। যেমন আমাদের স্ট্রিং যেহেতু আছে, তাহলে আমরা ডাটা যদি লিখি, ডাটা ডট, আমরা এই যে স্ট্রিংয়ের জন্য যে এইগুলো আছে, যেমন স্ট্রিংয়ের যতগুলো মেথড আছে সেই মেথডগুলো কিন্তু আমাদের সাজেস্ট করছে। এই কারণে আমরা মূলত টাইপ হিন্ট ইউজ করছি এই দুইটা রিজনের কারণে। তো আমরা এখান থেকে রিটার্ন করব কি, আমরা রিটার্ন করব হচ্ছে ওই যে আমাদের পজিটিভ রেসপন্স কী আকারে যায়, প্রথমে একটা প্লাস চিহ্ন থাকে, তো আমি এখানে লিখলাম প্লাস, তারপরে সেই যে স্ট্রিং ডাটাটা থাকে সেই স্ট্রিং ডাটাটা থাকবে এবং শেষে থাকবে আর এবং এন। এবং এই পুরো জিনিসটা যেহেতু স্ট্রিং, এটাকে স্ট্রিং হিসাবে আমরা টিসিপি সার্ভারের মাধ্যমে পাঠাইতে পারবো না, সেটাকে আমাদের অবশ্যই এনকোড করতে হবে, অর্থাৎ আমাদের বাইটে কনভার্ট করতে হবে। যেরকমটা আমরা এই যে সার্ভারের মধ্যে বি দিয়ে বাইটে কনভার্ট করছিলাম, তো যখন আমরা ফরম্যাট স্ট্রিং ইউজ করব তখন আমরা ডিরেক্টলি বি দিয়ে সেটাকে বাইটে কনভার্ট করতে পারি না, আমাদের এরকম এনকোড লিখতে হয়। এবং আমরা যখন এনকোড লিখি তখন বাই ডিফল্ট এটা UTF-8 এই ফরম্যাটে এটা ফরম্যাট হয়ে যায়। তো যদি আমরা UTF-8 এখানে লিখি তাহলে এটা UTF-8 ফরম্যাট হবে, যদি না লিখি তারপরে বাই ডিফল্ট হবে এটা UTF-8 ফরম্যাট হবে। তারপরে আমি এটাকে লিখে দেওয়াই পছন্দ করি যাতে করে আমাদের কোড দেখেই বোঝা যায় যে আসলে আমরা কোন ফরম্যাট ইউজ করে এটাকে ফরম্যাট করছি। তো এটা হচ্ছে আমাদের, যেমন কোনো একটা পং রেসপন্স আমরা পাঠাবো তখন আমরা এরকম প্লাস তারপরে পং লিখলে আমরা আমাদের সেই রেসপন্সটাকে পাঠিয়ে দিতে পারবো। যেমন আমাদের এই যে সিম্পল স্ট্রিং আমরা এটাকে লিখলাম, আমরা আমাদের সার্ভারের কাছে আসবো, সার্ভারের কাছে আমাদের কী করতে হবে, সেই যে সিম্পল স্ট্রিং যেটা আছে সেই সিম্পল স্ট্রিংটাকে আমাদের প্রথমে এটাকে ইম্পোর্ট করতে হবে। এখন ইম্পোর্ট করার জন্য আমাদের কীভাবে ইম্পোর্ট করতে পারি, আমাদের এখানে লিখতে হবে যে ফ্রম, আমাদের কোথায় আছে এটা, প্রোটোকলের মধ্যে আছে প্রোটোকল, তো আমরা লিখবো যে প্রোটোকল ডট হচ্ছে রাইটার, এটা আমরা এখানে লিখলাম। এবং প্রোটোকল ডট রাইটার লিখলে আমাদের এখানে ইম্পোর্টে কোনো প্রবলেম দেখাচ্ছে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম ইম্পোর্টে প্রবলেম দেখায় তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift+P চাপ দিবেন, তারপরে এখানে লিখবেন সিলেক্ট ইন্টারপ্রেটার, তাহলে শুরুতে পাইথন সিলেক্ট ইন্টারপ্রেটার আসবে। এখান থেকে আপনি পাইথন যেটা ইউজ করছেন সেই পাইথনটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার এই যে ইররটা যাচ্ছে সেই ইররটা চলে যাবে। তো আমরা প্রোটোকল ডট রাইটার থেকে আমরা ইম্পোর্ট করব কাকে, আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের সিম্পল স্ট্রিং যেটা আছে সেটাকে। এখন এই যে সিম্পল স্ট্রিং, এই সিম্পল স্ট্রিংয়ের মাধ্যমে আমরা ডিরেক্টলি এই যে এখানে আমরা এইভাবে লিখছিলাম এইভাবে আমরা না লিখে আমরা কি করব, ডিরেক্ট সিম্পল স্ট্রিংয়ের মধ্যেই আমাদের ডাটাটাকে এইভাবে লিখে দিতে পারি যে তুমি এখানে পং পাঠাও, এরকম লিখলে আমাদের এখান থেকে পং রেসপন্স চলে যাবে। যদি আমি লিখতাম যে এখান থেকে ওকে পাঠাও তাহলে এখান থেকে কিন্তু ওকে রেসপন্স চলে যাবে। তো যেহেতু এখানে পিংয়ের জন্য আমাদের এখানে পং রেসপন্স চাওয়া উচিত, তো তাই আমরা এখানে সিম্পল স্ট্রিং ইউজ করে এখানে পং লিখে দিলাম। এইটাই হচ্ছে আমাদের মূলত রাইটারের সুবিধা। যখন আমরা একটা আমাদের কোডগুলোকে আইসোলেট করে আলাদা একটা ফাইলে নিয়ে যাব তখন আমরা এরকম বেশ কিছু সুবিধা পাবো। তো আমাদের রেসপন্স শুধুমাত্র সিম্পল স্ট্রিং আকারে যাবে না, আমাদের রেসপন্স আরও ভাবে যাবে, যেমন বাল্ক স্ট্রিং আকারে। আমরা একটু আগে দেখছিলাম যে যদি আমরা গেট রিকোয়েস্ট করি তখন একটা বাল্ক স্ট্রিং আকারে আমাদের একটা রেসপন্স আসে। তো সেটা আমরা কীভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা একটা ফাইল, আমরা আরেকটা ফাংশন লিখে ফেললাম, যে ফাংশনের নামের মধ্যে আমরা একটা আমাদের ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আসবে মূলত একটা স্ট্রিং আকারে, এবং সব কিছুতেই আমরা রিটার্ন করবো হচ্ছে বাইট। এখান থেকে আমরা বাইটসটাকে রিটার্ন করব। এবং আমরা এখানে লিখতে পারি যে রিটার্নটা কিভাবে হয়। রিটার্নটা আমরা দেখছি যে প্রথমে ফরম্যাট স্ট্রিং থাকে, তারপরে একটা লেন্থ চাই, তো লেন্থ যাওয়ার আগে শুরুতে একটা $সাইন থাকে, তারপরে আমাদের যে ভ্যালুটা আসছে মানে যে স্ট্রিংটা আসছে সেই স্ট্রিংয়ের লেন্থটা প্রথমে থাকে, তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে একটা ক্যারেজ রিটার্ন, একটা লাইন ফিট। ঠিক যেমনটা আমরা এই যে এখানে আমাদের resp.md এর মধ্যে আমরা লিখছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের স্ট্রিংয়ের লেন্থ, তারপরে ক্যারেজ রিটার্ন, লাইন ফিল, তারপরে আমাদের স্ট্রিংটা। ঠিক এই কাজটাই আমরা মূলত করছি হচ্ছে আমাদের এই রাইটার.py এর মধ্যে। তো এটা আমরা লিখলাম, এরপরে আমাদের ঠিক ভ্যালুটা থাকে,
ভ্যালুটা থাকে এবং ভ্যালুর লাস্টে আরেকটা ক্যারিজ রিটার্ন এবং আরেকটা লাইন ফিল্ড থাকে এবং এই জিনিসটাকে আমাদের এনকোড করে পাঠাইতে হয়, যেহেতু আমাদের টিসিপি সার্ভারের মাধ্যমে আমাদের ডাটাটা যাবে। তো আমরা এটাকে UTF-8 আমরা কনভার্ট করে ফেললাম। এখন এটা হচ্ছে যদি আমাদের কোন স্ট্রিংটা যদি ভ্যালিড হয় তো সেক্ষেত্রে আমরা এটা করছি। এখন যদি কখনো এমন হয় যে আমাদের স্ট্রিংটাই নাল, অর্থাৎ আমাদের যে রেসপন্সটা দেওয়া হয়েছে সেই রেসপন্সটাই নাল, সেক্ষেত্রে কী ঘটনা ঘটে? সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়াল রেডিশ কীরকম বিহেভিয়ার করে। যেমন আমরা যদি গেট লিখি, যে আমরা এমন কিছু লিখলাম যেটা এখানে নাই, যেমন আমরা এটা লিখলাম, তো আমাদেরকে রেডিশ সবসময় $-1 দেয় যদি আমরা এমন কিছু চেয়ে বসি যে জিনিসটা রেডিশের মধ্যে মূলত স্টোর করা নাই। তো সেটাকে বলা হয়েছে নাল স্ট্রিং। তো আমরা এটার জন্য লিখি যে ডিফ আমাদের নাল বাল্ক স্ট্রিং নামে আমরা একটা হেল্পার ফাংশন লিখব। যে হেল্পার ফাংশনের কাজ হবে হচ্ছে সে এখানেও বাইট রিটার্ন করবে। আপনি চাইলে এখানে টাইপেন্ড অ্যাড করতে পারেন। আমি জাস্ট ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায় তার জন্য এখানে দ্রুত লেখার জন্য আমি টাইপেন্ডটাকে আপাতত স্কিপ করছি। তো এখানে আমরা কি করব, ডলার লিখব, তারপরে -1 আমরা রিটার্ন করি, তারপরে RN, এবং এই জিনিসটাকে আমরা জাস্ট একটা হেল্পার ফাংশন হিসেবে ইউজ করব। আমরা এটাকে আলাদাভাবে ইউজ করব না। আমরা বাল্ক স্ট্রিংয়ের মধ্যে এই কন্ডিশনটা দিয়ে দিতে পারি যে যদি আমাদের ভ্যালুটা না থাকে তো আমরা এখানে লিখতে পারি যে যদি ইফ ভ্যালু ইজ নান, যদি আমাদের ভ্যালুটা নান হয় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি যে আমাদের নাল বাল্ক স্ট্রিং যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি। এবং এইটাকে আমাদের এনকোড আমরা অলরেডি বি দিয়ে করে ফেলছি, যার কারণে আমরা এখানে আলাদাভাবে এনকোড যে কথাটা সে কথাটা কিন্তু এখানে লিখি নাই। তো এরকমভাবে আমরা ইন্টিজারের জন্য চাইলে লজিক লিখতে পারি। তো আপনি ইন্টিজারের লজিকটা এখানে লিখতে পারেন। আমি ইন্টিজারের লজিকটা আপাতত স্কিপ করছি, আমি এখানে ইরোরেরটা স্কিপ লিখছি, যেহেতু আমরা ইন্টিজার পর্যন্ত এখনও কাজ করি নাই। আমরা যখন সামনে কাজ করব তখন সেগুলো এখানে আলাদাভাবে লিখে ফেলবো। তো একটা ইরোর মেসেজ কীভাবে লেখা হয়? একটা ইরোর মেসেজ শুরু হয় হচ্ছে -সাইন দিয়ে। তো আমি এখানে লিখলাম -সাইন, তারপরে ইরোর থাকে এবং এখানে সেই যে মেসেজটা আছে সেই মেসেজটা এখানে থাকে এবং প্রত্যেকটা লাইনের শেষে একটা করে আমাদের লাইন ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিড এটা থাকে এবং এটাকে আমাদের এনকোড করে দিলাম। যদি আমরা এনকোড করে দিই তো এটা আমরা UTF-8 এই ফরম্যাটে আমরা এটাকে এনকোড করে দিলাম, তাহলে আমাদের ইরোর মেসেজটা কিন্তু তৈরি। এখন আমরা এখানে যেমনভাবে সিম্পল স্ট্রিং তৈরি করছি তেমনভাবে আমরা এখানে ইরোর কেটেও চাইলে ইউজ করতে পারি। বাট আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ফাইলের মধ্যে চেঞ্জগুলো না করা। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে যখন আমাদের কাছে কোনো একটা কমান্ড চলে আসবে, অর্থাৎ এই ডাটাটা চলে আসবে, তখন আমরা এই ডাটাটাকে পাঠাই দেব আমাদের এই handler.py এই ফাইলের মধ্যে আমরা পাঠাই দেব। যখন আমরা handler.py ফাইলের মধ্যে পাঠাই দেব তখন আমাদের কাজটা অনেক বেশি সিম্পল হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই handler.pyটাই সেই পুরো কমান্ডটাকেই সে প্রসেস করার কাজ করবে। তো এখন আমরা সেটা নিয়ে কাজ করি। সেটার জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমাদের handler.py ফাইলের মধ্যে এবং এই handler.py ফাইলের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের নাম আমরা দিব কমান্ড হ্যান্ডলার। এবং এই কমান্ড হ্যান্ডলারের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করব বা একটা মেথড তৈরি করব, যেই মেথডের কাজ হবে হচ্ছে কোনো একটা কমান্ড তাকে যদি দেওয়া হয়, যেমন আমি এখানে একটা কমান্ড নিব, সেই কমান্ড যদি তাকে দেওয়া হয় সেই কমান্ড অনুযায়ী সে একটা রেসপন্স পাঠাবে। যেমন কিভাবে রেসপন্স পাঠাবে? সে রেসপন্স পাঠাবে যদি কোনো কমান্ড আসে তাহলে কমান্ডটা ইউজুয়ালি কীরকম ফরম্যাটে আসবে সেটা আমরা যদি বলি, যে কমান্ডগুলো আসবে হচ্ছে একটা লিস্ট অফ স্ট্রিং আকারে। যেমন আমরা যদি সেট কমান্ড দিই তাহলে সেট কমান্ড আসে হচ্ছে এরকমভাবে, যে সেট তারপরে ইউজার তারপরে হচ্ছে জন, এইভাবে আর কি মূলত আমাদের কমান্ডগুলো আসবে আমাদের কাছে। আমরা যদি পিং নামে কমান্ডটা দেই তাহলে সেই কমান্ডটা কীভাবে আসবে? সেই পিং নামে যদি আমরা কমান্ড দেই তাহলে সেই কমান্ডটা হবে হচ্ছে এরকমভাবে, সেটাও একটা আমাদের লিস্ট আকারে আসবে, যে একটা পিং তারপরে মানে জাস্ট আমাদের লিস্ট আকারে সবসময় রেসপন্সগুলো আসবে। এখন এইরকম কমান্ডগুলোকে যদি আমরা বের করতে চাই এখান থেকে তাহলে কিভাবে বের করতে পারি? আমরা সবসময় যদি খেয়াল করি যে আমাদের যে কমান্ডটা আছে সেই কমান্ডের নেমটা সবসময় অ্যারের 0তম পজিশন অর্থাৎ অ্যারের প্রথম পজিশনেই থাকে। তাহলে আমি এখানে লিখলাম যে নেম ইকুয়াল টু কমান্ড অফ 0, অর্থাৎ সে 0তম পজিশনে যে কমান্ড আছে সেইটা। এবং এই কমান্ডগুলো যদি আমাদের লোয়ার কেসে থাকে তাহলে আমরা এটাকে আপারে কনভার্ট করে নিলাম ডিরেক্টলি। এবং আমাদের বাকি যেই জিনিসগুলো যেমন আমাদের ইউজার জন এরকম অনেকগুলো কিছু থাকতে পারে, তো যেই জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে আমরা আর্গুমেন্টস নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব। সেই ভেরিয়েবলের মধ্যে আমরা বাকি রেস্ট অফ যা কিছু আছে সেগুলোকে আমরা রেখে দেবো। অর্থাৎ সেটা আমাদের পাইথনে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে প্রথমটাকে বাদ দিয়ে তুমি পরের সব কিছুকে নিয়ে নাও। সেটা আমাদের আর্গুমেন্ট নামে একটা লিস্ট তৈরি করবে। এখন আমরা এখানে আমাদের বাকি লজিকগুলো লিখতে পারি। সেই লজিকগুলো লেখার জন্য আমরা শুরুতেই সেই লজিকের জন্য আলাদা
ফাংশন আমরা লিখবো। যেমন আমরা প্রথমে পিং কমান্ড যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের পিং কমান্ডের জন্য কি কি কাজ করতে হবে সেই কাজগুলো আমরা এখানে আমাদের সেলফ নামে এইটার মধ্যে লিখে ফেললাম এবং এখানে আমরা লিখলাম হচ্ছে সেলফ এবং আর্কস, এই দুইটা আমরা জিনিস লিখলাম। এখন এই আর্কসের মধ্যে আমাদের পিং কী কী কাজ করে আমরা একটু দেখি যে পিং কমান্ড কী কী কাজ করে। যখন আমরা এখানে অ্যাকচুয়াল রেডিশে লিখি তখন পিং লিখলে পং রেসপন্স আসে। পিং কিন্তু এইটা একটা কাজ করে, আর একটা কাজ করে হচ্ছে পিংয়ের পরে আমরা একটা মেসেজ দিতে পারি, যেমন আমি লিখতে পারি পিং হ্যালো, তাহলে তারা আমাকে বাল্ক স্ট্রিং আকারে একটা এই হ্যালোটাকে রেসপন্স আকারে পাঠায়। এই দুইটা কাজে পিং করে। বাট আমরা যদি পিংয়ের পরে মাল্টিপল কমান্ড দিই, যেমন হচ্ছে আমি পিং লিখলাম, তারপরে আমি হ্যালো লিখলাম, তারপরে আমি যদি ওয়ার্ড লিখি তাহলে আমাকে বলবে ইরোর রং নাম্বার অফ আর্গুমেন্টস ফর পিং কমান্ড। তো আমরা আমাদের যেই হ্যান্ডেলার ফাংশনটা আছে সেই ফাংশনটাও এইভাবেই লিখবো, যে আমরা লিখবো যে যদি আমাদের ইফ আমাদের যে লেন্থ আছে এই আর্গুমেন্টসের, অর্থাৎ আমাদের শুরুতে যে কমান্ডটা থাকবে সে কমান্ডটা কি থাকবে, সেই শুরুতে থাকবে হচ্ছে পিং, তারপরে আমাদের এই আর্গুমেন্টসগুলো থাকবে। তো আমি লিখলাম যে যদি আমাদের লেন্থ অফ আর্গুমেন্ট যদি 0 হয়, এর মানে হচ্ছে আমি শুধুমাত্র কমান্ডটাই পেয়েছি, অর্থাৎ আমাকে শুধুমাত্র পিং দেওয়া হয়েছে। যদি পিং দেওয়া হয় তাহলে আমি এখান থেকে রিটার্ন কী করবো, আমাদের ওই যে সিম্পল স্ট্রিং যেটা আমরা তৈরি করছিলাম আমাদের এই যে রাইটারের মধ্যে, তো সেই সিম্পল স্ট্রিংকে আমাদের ইম্পোর্ট করতে হবে। এবং এই ইম্পোর্ট করার জন্য আমরা যেমন সার্ভারের ডট পাইয়ের মধ্যে লিখছি যে প্রোটোকল ডট রাইটার, এরকম না লিখে আমরা এটাকে আরেকটু সিম্পল করে ফেলতে পারি। শুধুমাত্র আমরা ইনিট ডট পাই, আমাদের এই প্রোটোকল ফাইলের মধ্যে যে ইনিট ডট পাই ফাইলটা আছে সেখানে আমরা ডিরেক্টলি এখানে ইম্পোর্ট করব প্রত্যেকটা ফাইলকে। মানে এইটার মাধ্যমে আমরা যদি ইনিট ডট পাইকে একটু চেঞ্জ করি তাহলে যে সুবিধাটা হয়, যেমন এখান থেকে ধরি যে আমি শুধুমাত্র এইটা ইরোর, বাল্ক স্ট্রিং এবং সিম্পল স্ট্রিং এই তিনটা জিনিসকে আমি এখান থেকে ইম্পোর্ট করতে চাই, বাট নালটাকে আমি চাই না, কারণ নালটাকে আমি এখানে হ্যান্ডেল করে ফেলছি। তো নালটা হচ্ছে জাস্ট আমার হেল্পার ফাংশন। তো আমাদের অহেতুক জিনিস যাতে ইম্পোর্ট না হয় সে কারণে আমরা ইনিট ডট পাইকে এইভাবে একটু আমরা এডিট করে ফেলতে পারি, যে আমরা এখানে লিখতে পারি যে আমরা কী কী ইম্পোর্ট করবো সেই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি। তো আমরা এখানে লিখি যে ফ্রম হচ্ছে ডট রাইটার, এখান থেকে আমরা ইম্পোর্ট করবো হচ্ছে সিম্পল স্ট্রিংকে, তারপরে আমাদের বাল্ক স্ট্রিংকে এবং আমাদের ইরোরকে, এই তিনটা জিনিসকে আমরা রিটার্ন করব। এবং অনেক সময় আমরা এই যে এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে ইম্পোর্ট করে থাকি, যে আমরা যদি সব কিছুকে ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা কীভাবে লিখি, আমরা লিখি হচ্ছে যে ফ্রম প্রোটোকল যেটা আছে প্রোটোকল, সেখান থেকে ইম্পোর্ট করা হচ্ছে স্টার। স্টার মানে কি, আমি সব কিছুকে ইম্পোর্ট করতে চাই। তো এই স্টার বিহেভিয়ার যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এই যে ইনিট ডট পাই যেটা আছে রাইটারের আমাদের প্রোটোকলের মধ্যে, সেই প্রোটোকলের মধ্যে আমরা এরকম লিখি যে অল ইকুয়াল টু হচ্ছে আমাদের সেই অল মানে আমাদের স্টার দিলে কি কি জিনিস সেখানে ইম্পোর্ট হবে সেই জিনিসের একটা লিস্ট আমাদের এখানে লিখতে হয়। যেমন আমরা চাই যে সিম্পল স্ট্রিং এটা হচ্ছে আমাদের অলের মধ্যে ইম্পোর্ট হয়ে যাক, তারপরে আমাদের বাল্ক স্ট্রিং সেটা হচ্ছে আমাদের অলের মধ্যে ইম্পোর্ট হয়ে যাক, তারপরে আমাদের যে ইরোর আছে সেই ইরোরটা আমাদের অলের মধ্যে ইম্পোর্ট হয়ে যাক। তো সেইভাবে আর কি আমরা এখানে ইম্পোর্ট করে ফেললাম। যেহেতু আমরা ইম্পোর্ট করে ফেললাম, এখন আমরা এই যে সিম্পল স্ট্রিং যদি লিখি সিম্পল স্ট্রিং কিন্তু আমরা পাচ্ছি, শুধুমাত্র আমরা স্টার লিখছি। বাট আমি স্টার লেখা যদিও পছন্দ করি না, এখানে সবথেকে বেটার হয় আপনি যদি এখানে ডিরেক্টলি লিখে দেন যে সিম্পল স্ট্রিং, বাল্ক স্ট্রিং, তারপরে ইরোর, তাহলে এই কোডগুলো পরবর্তীতে যদি রিভিউ করা হয় তাহলে বুঝতে সুবিধা হয় যে কোনটা আসলে কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে। তো এখন কিন্তু আমাদের প্রোটোকল ডট রাইটার লেখা লাগছে না, শুধুমাত্র আমরা প্রোটোকল লিখেই এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারছি। তো আমরা এখান থেকে সিম্পল স্ট্রিং হিসেবে কি রেসপন্স পাঠাবো, আমরা রেসপন্স পাঠাবো হচ্ছে জাস্ট পং লিখলেই আমাদের রেসপন্স এখানে চলে যাবে। এরপরে আমাদের যদি আর্গুমেন্টস কি হয়, আমাদের লেন্থ অফ যে আর্গুমেন্টসটা আছে সেই আর্গুমেন্টস যদি ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা কি রিটার্ন করব, তাহলে আমরা রিটার্ন করব কিন্তু এখন কিন্তু আমরা আর সিম্পল স্ট্রিং রিটার্ন করব না, এখন আমরা রিটার্ন করব বাল্ক স্ট্রিং। এবং বাল্ক স্ট্রিংয়ের মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের পিংয়ের মধ্যে যদি আমরা হ্যালো পাঠাই তাহলে সেই হ্যালোটা চাই। এখন এই হ্যালোটা কোথায় আছে, হ্যালোটা আছে হচ্ছে যে আমাদের কমান্ডের আর্গুমেন্ট শুরুই হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই জায়গাটাতে যদি পিং তারপরে হচ্ছে হ্যালো এই কমান্ডটা যদি আমাদের কাছে আসে তাহলে পিং কমান্ডটাতে আমি নেমের মধ্যে রাখলাম, তাহলে আর্গুমেন্ট কমান্ডের মধ্যে তা কীরকম হবে, আর্গুমেন্ট কমান্ড হবে হচ্ছে এরকম যে শুধুমাত্র এখানে হ্যালো এই জিনিসটা থাকবে, যেখানে এসটা হচ্ছে বড় হাতের হবে, হ্যালো এইভাবে কিন্তু থাকবে। তাহলে আমাকে আর্গুমেন্টসের কততম ঘরের ভ্যালুটা পাঠানো উচিত, সেটা হচ্ছে 0তম ঘরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পাঠানো উচিত, এটা আমি পাঠিয়ে দিলাম। বাট যদি এর বেশি হয়, মানে আমাদের একও না মানে আবার 0 না, তখন আমাদের এই যে ইরোর যে রং কমান্ড আছে সেই রকম কমান্ড আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমরা তাদের মধ্যে এটাকে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি যে রিটার্ন করো, তুমি কি রিটার্ন করবে, ওই যে আমাদের ইরোর নামেও কিন্তু আমাদের একটা ফাংশন আছে, হেল্পার ফাংশন আমরা লিখে রাখছিলাম, সেটার মধ্যে শুধুমাত্র আমাদের মেসেজটা লিখতে হয় যে রং নাম্বার অফ, এই যে ইরোর তো আমাদের আছেই
শুধুমাত্র আমাদের রং নাম্বার অফ আর্গুমেন্টস ফর পিং কমান্ড এটা আমরা এখান থেকে রিটার্ন করে দিব। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পিং কমান্ডকে লিখতে পারি। তো এখন একই জিনিসটাই আমাদের এক্সিকিউট ফাংশনের মধ্যে আমাদের এই লজিকটা লিখতে হবে যে এই যে নেমটা আমাদের পাইলাম সেই নেমটা যদি পিং হয়, মানে যেই কাজটা আমরা সার্ভারের মধ্যে এতক্ষণ করছিলাম, এই যে সার্ভারের মধ্যে যে চেকটা আমরা দিচ্ছিলাম যে যদি নেমটা পিং হয় তাহলে আমরা কিছু একটা করছি, তো সেই কাজটাই আমরা এখন কমান্ডের মধ্যে করব। আমাদের কমান্ডের যে হ্যান্ডেলার আছে সেই হ্যান্ডেলারের মধ্যে করব। যদি নেমটা পিং হয় তাহলে তুমি কি করো, এখান থেকে রিটার্ন করে দাও এই যে আমাদের পিং ফাংশনটা আছে সেটাকে তুমি রিটার্ন করে দাও এবং সেটার মধ্যে তোমার যে আর্গুমেন্টসগুলো আছে সেই আর্গুমেন্টসগুলোকে পাঠাই দাও। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা দেখি যে এতটুকু করার পরে আমাদের সার্ভার ডট পাইয়ের মধ্যে আমরা কি করবো, এখন এই কমান্ড হ্যান্ডেলারটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা কমান্ড হ্যান্ডেলারের ইনিট ফাইলটাকেও একটু চেঞ্জ করে ফেলি। আমরা এখানে লিখলাম যে ফ্রম হ্যান্ডেলার, এখান থেকে ইম্পোর্ট করব আমরা আমাদের কমান্ড হ্যান্ডেলার এবং আমাদের অলকেও আমরা ওভাররাইট করতে পারি যে অল ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের লিস্টের মধ্যে জাস্ট কমান্ড হ্যান্ডেলার, এটা এখানে হয়ে যাবে। তাহলে আমরা সার্ভার ডট পাইয়ের মধ্যে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। আমরা এই জিনিসটাকে এখান থেকে ডিরেক্টলি সরাই দিলাম। আমরা এখানে লিখবো যে ফ্রম আমাদের হচ্ছে কি কমান্ডস, আমাদের যে কমান্ডগুলো আছে সেই কমান্ড না লিখে আমরা এটাকে একটু এডিট করে কমান্ডস লিখে দেই, তাহলে ভালো সুবিধা হবে, যেহেতু আমাদের এটার মধ্যে কমান্ড অনেকগুলো থাকবে। তো আমরা এখানে লিখলাম যে ফ্রম কমান্ডস, এখান থেকে আমরা ইম্পোর্ট করব কাকে, এখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের কমান্ড হ্যান্ডেলারকে, কমান্ড হ্যান্ডেলার এটাকে আমরা ইম্পোর্ট করব। এখন এই কমান্ড হ্যান্ডেলার দিয়ে আমরা কি করতে পারি, ডিরেক্টলি এখানে একটা আমাদের ইনস্ট্যান্স আমরা অ্যাট্রিবিউট তৈরি করে ফেলতে পারি যে সেলফ ডট, আমরা এখানে লিখলাম কমান্ড হ্যান্ডেলার। যে কমান্ড হ্যান্ডেলার মূলত হবে আমাদের এই কমান্ড হ্যান্ডেলার যে ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট। এখন এই অবজেক্ট বানাইলে সুবিধা আমাদের কীরকম, সুবিধা হচ্ছে যে যদি এই যে আমাদের এই লজিকগুলো আমরা এখানে যে লিখছিলাম এতক্ষণ পর্যন্ত এত লজিক এখন আমাদের আর লেখার প্রয়োজন নাই। আমরা ডিরেক্টলি এখানে কি করছি, আমরা ডাটাটাকে রিসিভ করছি। আমরা ডাটা যদি না থাকে তাহলে আমাদের লুপটাকে তো ব্রেক করবোই, বাট যদি ডাটা থাকে তাহলে এই ডাটাটাকে আমরা আমাদের ডিরেক্টলি কমান্ড হ্যান্ডেলারের কাছে পাঠাই দিব। তো সেই কমান্ড হ্যান্ডেলার আমাদের কি করবে, একটা রেসপন্স পাঠাবে। যেমন আমরা যদি এখানে কমান্ড হ্যান্ডেলারের কাছে যাই তাহলে দেখি কমান্ড হ্যান্ডেলার সবসময় আমাদেরকে কি করছে, একটা রেসপন্স পাঠাচ্ছে। যেমন এই যে এখানে একটা রেসপন্স পাঠাচ্ছে, যে রেসপন্সটা কী হিসাবে আসে, আমরা যদি সিম্পল স্ট্রিংয়ে যাই সেটা কিন্তু বাইট হিসাবে আসে। এই বাইটটাকে জাস্ট আমরা কি করতে পারি, আমরা আমাদের টিসিপি প্রোটোকলের মাধ্যমে সেন্ড করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো সেই কাজটাই আমরা মূলত আমাদের সার্ভারের মধ্যে লিখবো। আমরা লিখবো আমাদের সার্ভার ডট পাইয়ের মধ্যে যে রেসপন্সের জন্য আমরা আমাদের এই সেলফ ডট কমান্ড হ্যান্ডেলার এর মধ্যে যে এক্সিকিউট নামে ফাংশনটা আছে সেই এক্সিকিউট নামে ফাংশনটাকে আমরা প্রথমে কল করব। কল করার পরে এটার মধ্যে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে পাঠাই দিব। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, প্রবলেমটা আমরা একটু পরে সলভ করছি, বাট ধরি যে আমরা যে ডাটাটাকে পাঠাইছি সেই ডাটার ফরম্যাট ওকে আছে। যদি ওকে থাকে তাহলে আমরা যে রেসপন্সটাকে পাইছি সেই রেসপন্সটাকে ডিরেক্টলি আমাদের এখানে সেন্ড করে দিলেই হবে। তো আমরা এখান থেকে রেসপন্স সেন্ড করে দেবো এবং সেই রেসপন্স যদি আমাদের ইরর হয় তাহলে ইরর হিসাবে যাবে, সেই রেসপন্স যদি আমাদের পং হয় তাহলে পং যাবে, যদি সেই রেসপন্স যদি আমাদের বাল্ক স্ট্রিং হয় তাহলে বাল্ক স্ট্রিং আকারে যাবে। এইভাবে আমাদের কিন্তু কমান্ডগুলো এক্সিকিউট হচ্ছে। এবং এখানে যে আমাদের কানেকশন ডট সেন্ড যেটা আমরা ইউজ করছিলাম এটাকেও আমরা আমাদের সেই ইররকেই নিয়ে আসতে পারি। আমরা এখানে ফ্রম হচ্ছে আমাদের প্রোটোকল এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি আমাদের ইররকে এবং এই জিনিসটাও আমরা আমাদের ইরর দিয়ে সেন্ড করতে পারি। এবং এইখানে আমাদের কিছু জিনিস ভুলও ছিল, যে আমাদের ইররের মধ্যে আমরা কি করব, str অফ ই, অর্থাৎ আমাদের এই এক্সেপশন যেটা থাকবে সেই এক্সেপশনকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে আমাদের ইরর মেসেজ আকারে পাঠিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমরা কাজটা করে ফেললাম। এখন এই যে রেসপন্স আমরা এখানে লিখলাম, এই রেসপন্সের মধ্যে আমরা যদি এক্সিকিউট মেথডটার মধ্যে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হ্যান্ডেলারের মধ্যে আসলাম এবং এক্সিকিউটের মধ্যে যদি আসি আমরা এখানে দেখছি যে এক্সিকিউট সবসময় একটা লিস্টকেই সে এখানে আর্গুমেন্ট হিসেবে রিসিভ করে, অর্থাৎ তাকে সবসময় একটা লিস্টই পাঠাইতে হবে। এখন আমরা দেখি যে আমরা কি আসলে লিস্ট পাঠাচ্ছি কিনা সেটা আমরা একটু দেখি। এবং এই লিস্টের মধ্যে আমাদের এই যে পুরো কমান্ড যেটা আছে সেই কমান্ডার লিস্টটাকে পাঠাইতে হবে। তো এখন আমরা আমাদের সার্ভার ডট পাইয়ের মধ্যে আসলাম এবং আমরা এখানে দেখছি যে এখানে আমাদের কানেকশন ডট রিসিভ আছে এবং আমরা ডিকোড করছি। তো আমরা এই ডিকোডের পার্ট এবং স্ট্রিপের পার্টটা আমরা এখান থেকে সরাই দিয়ে ওই কমান্ডের যে লিস্ট আছে সেই লিস্টটাকে আমরা এখানে বানাই। তো কমান্ডের লিস্টকে বানানোর জন্য আমরা এখানে লিখলাম যে কমান্ড তারপরে হচ্ছে লিস্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাকে ডিকোড আমরা এইখানে করার পরে এবং আমরা ডিকোডের ক্ষেত্রেও সেই আগের মতোই আমরা লিখতে পারি UTF-8, যদিও এটা লেখা অপশনাল। তারপরে আমরা এটা লিখবো যাতে এটা সহজে বোঝা যায় যে আমাদের কোডটা কোন এনকোডিং দ্বারা ডিকোড বা এনকোড করা হচ্ছে। এবং এরপরে আমরা লিখবো হচ্ছে স্ট্রিপ লেখা মানে হচ্ছে যে যদি আমার পিংটা এরকম হয়
যে আমি এখানে একটা পিং আছে, সেই পিংয়ের মধ্যে অনেকগুলো স্পেস আছে, যেমন মানে অনেকগুলো স্পেস আছে, তারপরে এরকম পিং আছে। যদি থাকে তাহলে স্টিপ কী করবে, আগে পরের যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোকে রিমুভ করে দিবে, এরকম কাজ করবে। তো আমি এই কারণে এটাকে স্টিপ করে নিলাম, তারপরে আমি এটাকে স্প্লিট করব। স্প্লিট করলে কী হবে, আমাদের কমান্ড লিস্টগুলো আমাদের কাছে একটা লিস্ট আকারে আসবে। আমরা এই লিস্টকে চাইলে দেখতেও পারি, আমরা এখানে প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট করলাম যে রিসিভড, যেহেতু আমরা মাল্টিপল ক্লায়েন্ট আছে আমাদের, তো রিসিভ ফ্রম হচ্ছে আমাদের ওই যে অ্যাড্রেস উপরে আছে সেই অ্যাড্রেস, এবং অ্যাড্রেস থেকে আমরা কি রিসিভ করব, আমাদের ওই কমান্ডের লিস্টগুলোকে। আমরা এগুলো এখান থেকে প্রিন্ট করেও দেখতে পারি যে আমাদের মূলত কমান্ডের লিস্টের মধ্যে আমরা যেভাবে বলছিলাম এই যে সেট গেট, ওইভাবে এটা আসছে কি না। তারপরে আমাদের এখান থেকে ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজগুলো ঠিকঠাক মতো হয়ে যাওয়ার কথা। এখন আমরা এই জায়গাটাতে আমাদের কোডটাকে একবার রান করে আমরা দেখবো যে আমাদের কোডটাকে তো আমরা একটু মডুলার করে ফেলছি। মানে আগে আমাদের এইটার মধ্যে সমস্ত লজিক ছিল, লজিকগুলো আমরা হ্যান্ডেলারে নিয়ে গেছি, তারপরে আমাদের রেসপন্সগুলো রাইটারের মাধ্যমে পাঠাচ্ছি। তো এখন আমাদের কোড সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা একটু দেখি। তো সেটার জন্য আমাদের এন্ট্রি পয়েন্টকে প্রথমে রান করবো, আমরা লিখবো পাইথন main.py, তাহলে আমাদের লোকাল হোস্ট এটা রান হচ্ছে। এখন আমরা এইটাকে টেলনেট দিয়ে কানেক্ট করবো, এবং এখন আমাদের পোর্ট কিন্তু 6379 না, পোর্ট হচ্ছে 6380, যেটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের ক্লায়েন্ট। এখন আমরা যদি এখানে লিখি যে পিং, তাহলে আমাদের কাছে ইরোর ইন্টিজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট আপার এরকম লেখা আসছে। তো আমাদের হয়তো বা কোথাও একটা আমরা মিস্টেক করছি, সেই মিস্টেকটা আমরা এখানে দেখে আসি। তো আমাদের হ্যান্ডেলার ফাংশন কই গেল, এই যে আমাদের হ্যান্ডেলার ফাংশন, সেই হ্যান্ডেলার ফাংশনের মধ্যে আমরা এখানে 0.upper লিখছি কমান্ড 0। তো যখন আমরা পিং কমান্ড পাঠাচ্ছি তখন এক্সিকিউটের মধ্যে আমাদের এটা চলে আসার কথা। তো আমাদের সার্ভার থেকে কলটা ঠিকমতো আমরা দিয়েছি কিনা সেটা একটু দেখি, যে আমাদের এক্সিকিউটের মধ্যে যে আমরা ডাটা লিখছি, তো এটা ডাটা হবে না, এটা হবে হচ্ছে আমাদের কমান্ড লিস্ট। এই জায়গাটাতে আমরা ভুল করছিলাম, যেহেতু আমাদের লিস্ট পাঠাচ্ছিলাম না। তো এখন আমরা এটাকে আবার একবার রান করার পরে আমরা আবার লিখলাম যে পাইথন main.py, তারপরে আমরা আবার এটাকে টেলনেট দিয়ে কানেক্ট করব, যে টেলনেট 6380 পোর্টে কানেক্ট করলাম, এবং এখানে আমরা লিখলাম পিং, তাহলে আমাদের পং রেসপন্সটা আসছে। এবং এখানে আমাদের ওই যে আমরা বলছিলাম যে পিংটা কি আসবে, পিংটা একটা আমাদের লিস্ট আকারে আসবে, তো লিস্ট আকারে কিন্তু আসছে। এবং আমরা এখানে যদি লিখি যে পিং তারপরে হ্যালো যদি লিখি, তাহলে এই যে আমাদের বাল্ক স্ট্রিং আকারে কিন্তু আসছে, এবং এই যে আমাদের পিং হ্যালো, এটা কিন্তু আমাদের কমান্ড লিস্ট হয়ে গেছে। যদিও আমরা এখানে ডিকোড যেটা করছি, এটা অ্যাকচুয়াল RESP পার্সার আমরা তৈরি করি না, RESP পার্সার আমরা তৈরি করব, এবং RESP পার্সারের লজিকটা অনেক বেশি কমপ্লেক্স হবে আমাদের রাইটার বা হ্যান্ডলারের থেকে, যার কারণে আমরা RESP পার্সারের উপরেই আমাদের সামনের বেশ কয়েকটা ভিডিও যাবে, এবং সেই ভিডিওগুলো আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল রেডিশ যে ধরনের ডাটাটাকে পাঠাই, যেমন এই যে আমরা RSP-MD-র মধ্যে দেখছি যে অ্যাকচুয়াল যখন এরকম একটা অ্যারে আকারে ডাটাটাকে পাঠাবে, সেই ডাটাটাকে পার্স করা কতটা কমপ্লেক্স হয় সেই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন। আমরা আপাতত ব্যাপারটাকে সিম্পলি রাখি এই ভিডিওতে। তো আমরা কি করলাম, আমরা কমান্ডের লিস্টকে এই ডাটাটাকে পাঠিয়ে দিলাম। এখন একইভাবে আমরা চাইলে কি করতে পারি, আরও কিছু ফাংশন এখানে আমাদের এই হ্যান্ডেলারের মধ্যে তৈরি করতে পারি, যেরকম আমরা পিংয়ের জন্য লিখছি, এরকম আমরা ইকোর জন্য লিখতে পারি। যেমন আমরা অ্যাকচুয়াল রেডিশে যদি যাই, আমরা যদি লিখি যে কোনো ইকো, তারপরে আমরা যদি লিখি হ্যালো, তাহলে ইকো কী করে, ইকো শুধুমাত্র বাল্ক স্ট্রিং আকারে সে হ্যালোকে দিয়ে দেয়। বাট ইকো কিন্তু নর্মালি কাজ করে না, শুধু ইকো দিলে কাজ করে না, এটা হচ্ছে পিংয়ের মতো কিন্তু না। ইকো দিলে সবসময় একটা মেসেজ দিতে হবে, এবং মেসেজ সবসময় একটাই দিতে হবে, একের বেশি দেওয়া যাবে না। যেমন আমরা যেখানে দুইটা দিয়েছিলাম পিংয়ে, এটা যেমন পিং সাপোর্ট করে না, তেমনি ইকো সাপোর্ট করে না। তো ইকোর ক্ষেত্রেও আমরা লজিকটা অনেকটা পিংয়ের মতো করে লিখতে পারি, যে এখানে হচ্ছে আমরা ইকো নামে একটা ফাংশন তৈরি করবো, যেখানে সেলফ থাকবে এবং অবশ্যই একটা আর্গুমেন্টস থাকবে, এবং এই আর্গুমেন্টসে আমরা লিখতে পারি যে যদি ইফ লেন অফ আর্গুমেন্টস, যদি আমাদের যে আর্গুমেন্টগুলো দেওয়া হয়েছে সেই আর্গুমেন্টসের লেন্থ যদি গ্রেটার দেন কত হয়, গ্রেটার দেন হচ্ছে আমাদের 1 হয়, বা নট ইকুয়াল টু 1 হয়। আমাদের গ্রেটার দেন 1 না, নট ইকুয়াল টু 1, মানে 0 হলেও আমাদের সমস্যা, আবার আমাদের একের বেশি হলেও সমস্যা। তো আমরা এখানে লিখতে পারি যে রিটার্ন করো, কি রিটার্ন করবো, একটা ইরর রিটার্ন করবো। ইররটা কি, ইররটা হচ্ছে এই একই রকম, যে রং নাম্বার অফ আর্গুমেন্টস ফর হচ্ছে ইকো কমান্ড। আমরা এখানে লিখে দেব ইকো কমান্ড, এই পিংয়ের বদলে আমরা এখানে লিখলাম ইকো কমান্ড রং নাম্বার অফ আর্গুমেন্টস। আর যদি এটা হয়ে যায়, যদি এটা ঠিক থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে আমাদের যে বাল্ক স্ট্রিং আছে সেটাকে। জাস্ট আমরা আমাদের এই কোডটাকে মডুলার করার ফলে দেখছেন যে আমাদের
কোড লেখার স্টাইলটা কতটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা সহজে আমরা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে ফেলতে পারছি এবং কোডটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমরা কি করতে পারি, এখানে আরেকটা ইফ যোগ করতে পারি। যেমন এখানে দেখতে পারি যে ইফ নেম ইকুয়াল টু হচ্ছে আমাদের যদি ইকো হয় তাহলে তুমি এখান থেকে রিটার্ন করো হচ্ছে সেলফ ডট ইকো, এরকম বললে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের সামনে যতগুলো কমান্ড আমরা লিখবো, প্রত্যেকটা কমান্ডের জন্য যদি আমরা এরকমভাবে ইফ লিখতে চাই তাহলে আমাদের এই এক্সিকিউট ফাইলটা ঠিক কত বড় হবে। এক্সিকিউট ফাইলটা কিন্তু বিশাল হয়ে যাবে, এটা প্রায় হয়তো বা আমাদের 40-50 লাইনের একটা কোড হয়ে যাবে জাস্ট এই এক্সিকিউট ফাইলটা। তো এটাকে আমরা আরেকটু ক্লিন যদি করতে চাই তার জন্য আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। আমরা এখানে কি করব, আমরা এখানে একটা ইনিট মেথড বানাবো জাস্ট ইনস্ট্যান্স তৈরি করার জন্য, যেহেতু আমরা ইনস্ট্যান্স সার্ভার ডট পাই এর মধ্যে তৈরি করছি। এই যে এখানে আমাদের অবজেক্ট কিন্তু আমরা এখানে তৈরি করছি। তো অবজেক্টের মধ্যে যে ডাটাটা থাকবে সেই ডাটাগুলোকে আমরা শুরুতেই ইনিট মেথড, মানে যখনই অবজেক্টটা তৈরি হচ্ছে তখনই কিন্তু ইনিট মেথডটা কল হয়, এটা আমরা জানি। তো এখানে যে সেলফ আছে সেই সেলফের মধ্যেই আমরা কিছু কাজ শুরুর থেকেই করে রাখবো। সেটা কি, সেটা হচ্ছে আমাদের যতগুলো কমান্ড আছে সেই কমান্ডগুলোকে আমরা এখানে লিস্ট করে রাখবো। আমরা এখানে লিখবো যে সেলফ ডট হচ্ছে কমান্ডস ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রত্যেকটা কমান্ডের জন্য আমরা একটা ডিকশনারি তৈরি করব, যে ডিকশনারিতে আমাদের কমান্ডের হবে কি এবং তার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হবে হচ্ছে তার ভ্যালু। যদি পিং কমান্ড হয় তাহলে আমরা সেলফ ডট পিংকে রিটার্ন করব। যদি কমান্ড হয় হচ্ছে ইকো তাহলে আমাদের সেলফ ডট ইকোকে আমরা এখান থেকে রিটার্ন করব। এবং সামনে যদি আমাদের আরও অনেকগুলো আসে সেগুলোকেও আমরা এই ডিকশনারির মধ্যে এক এক করে ইনক্লুড করব। তো এই ইনক্লুড করার কারণে আমাদের এই কোডের লজিকটা কতটা সুন্দর হয়ে যায় সেটা যদি আমরা দেখি, যে আমরা এই পুরো জিনিসটাকে জাস্ট এখান থেকে কমেন্ট করে ফেললাম এবং এটাকে আমরা এক লাইনে লিখব। সেটা কীরকম, যে আমরা এখানে কমান্ডটাকেও লিখব এবং আমাদের যে আর্গুমেন্টসগুলো আছে সেই আর্গুমেন্টসগুলোকেও নিব এবং এটা আমরা আনপ্যাক করে নিব। এবং তাহলে আমাদের এখান থেকে যেই এক্সিকিউট ফাংশনটা আছে সেই এক্সিকিউট ফাংশনের কলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে কমান্ড নিব এবং আর্গুমেন্ট নিব। এবং এইভাবে লেখার মূল কারণটা হচ্ছে যে কখনো কখনো আমাদের কাছে শুধুমাত্র একটা কমান্ড আসবে পিং, আবার কখনো কখনো আমাদের কাছে আসবে অনেকগুলো, যেমন সেট, তারপরে ইউজার, তারপরে আবার জন, এরকমভাবে আসবে। আমরা জানি না যে আমাদের কাছে আর্গুমেন্ট কয়টা আসবে। কখনো যদি পিং বা ইকো হয় আমাদের কাছে আর্গুমেন্টস একটা আসবে, বা যদি সেট কমান্ড হয় আমাদের কাছে আর্গুমেন্ট কিন্তু দুইটা আসবে। অন্য কোনো কমান্ডের ক্ষেত্রে তার থেকে বেশিও আসতে পারে। তো এরকম ক্ষেত্রে এই কারণে আমরা জানি না যেহেতু আর্গুমেন্টস কয়টা আসবে, এই কারণে আমরা আর্গুমেন্টসকে এরকমভাবে লিখছি যে যাতে করে যত এক্সট্রা আর্গুমেন্ট থাকবে সবগুলো আমাদের কাছে টাপল আকারে চলে আসবে। আমরা এই জিনিসটা জানি যে পাইথনে এরকম আর্গুমেন্ট কীভাবে কাজ করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সার্ভারের মধ্যে যাব এবং সার্ভারের মধ্যে গিয়ে আমাদের এই যে এক্সিকিউট ফাংশনকে আমরা কল করছি সেই কলও এখানে আমরা চেঞ্জ করে ফেলবো। কল চেঞ্জ করবো কীভাবে, যে আমরা শুরুতে কমান্ডটাকে পাঠাবো কমান্ড লিস্টের 0 নম্বর পজিশনকে, এবং তারপরে বাকি যা কিছু থাকবে সেগুলোকে আমরা আনপ্যাক করে পাঠাবো। আনপ্যাক মানে হচ্ছে যে যেহেতু আগে আমরা কি করছিলাম, যদি আমরা এরকম লিখি যে আমরা জাস্ট এখানে একটা কমেন্ট লিখি যে যদি আমরা এরকম একটা লিস্ট থাকে যে লিস্টের মধ্যে মনে করুন যে ইউজার আছে এবং হচ্ছে জন আছে, এটাকে যদি আমরা আনপ্যাক করে দিই তাহলে এটা কী হবে, এটা জাস্ট প্লেন টেক্সট হয়ে যাবে, যেরকম ইউজার তারপরে হচ্ছে জন, এইভাবে আর কি আর্গুমেন্টগুলো যাবে। এখন এইভাবে যদি আপনি আর্গুমেন্টকে কল করেন, মনে করুন আমাদের যে এক্সিকিউট ফাংশনটা আছে সেই এক্সিকিউট ফাংশনকে আপনি এইভাবে কল করলেন যে সেট, তারপরে ইউজার, তারপরে জন, তাহলে এই সেটটা কোথায় যাবে, সেট যাবে হচ্ছে, আপনি যদি এখানে দেখেন এখানে সেট যাবে হচ্ছে কমান্ডের মধ্যে, এবং তারপরে ইউজার এবং জন যেটা আছে সেটা কিন্তু টাপল আকারে আমাদের এই আর্গুমেন্ট যেটা আছে সেই আর্গুমেন্টসের মধ্যে এখানে চলে আসবে। তো এই কাজটাই মূলত আমরা এখানে করব। তো এই যে লিস্টটা, সেই লিস্টটা কে আমরা যদি আনপ্যাক করতে চাই তাহলে কি করতে হবে, লিস্টের আগে জাস্ট একটা স্টার সাইন দিয়ে দিতে হবে। তো সেই স্টার সাইনটাই আমরা এখানে দিলাম। যে আমাদের প্রথমে লিস্টটাকে তৈরি করার জন্য আমাদের লিখতে হবে কমান্ডের যে লিস্ট আছে সেইটা, এবং সেই কমান্ডার লিস্টের পরে আমাদের প্রথমটাকে বাদ দিয়ে পরেরটুকুকে নিয়ে নিলাম এবং আমরা এর আগে একটা স্টার সাইন দিয়ে দিলাম, তাহলে আমাদের আর্গুমেন্টগুলো কী হবে, আর্গুমেন্টগুলো আনপ্যাক হয়ে যাবে। তো এই আনপ্যাক যেহেতু আমরা করলাম এক্সিকিউটের মধ্যে, তাহলে আমাদের কল হয়ে গেল। তাহলে এখন এক্সিকিউটের মধ্যে আমাদের কমান্ডও আছে, আর্গুমেন্টও আছে। এখন আমরা কি করব, আমরা এই যে আমাদের কাছে যে এই কমান্ডেরগুলোর একটা লিস্ট আছে সেই লিস্টটাকে আমরা এখানে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের কমান্ডটাকে বের করে নিয়ে আসি। তো আমরা এখানে দেখলাম সিএমডি ইকুয়াল টু হচ্ছে আমাদের যে সেলফ ডট কমান্ডস আছে সেই কমান্ডস থেকে, যেহেতু এটা একটা ডিকশনারি থেকে আমরা গেট করতে পারি এই যে আমাদের কমান্ড ডট হচ্ছে আপার, আমরা আপার লিখলাম
যে কমান্ড ডট আপার লিখলে সেই আপার দিলে আমাদের কমান্ডগুলোকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে আমরা টাইপ ইন দিতে পারি, তাহলে আমাদের ওই যেই সাজেশনগুলো সেই সাজেশনগুলো আসবে, যেমন আর্গুমেন্টে টাইপ ইন, আর্গুমেন্টগুলো আমাদের কাছে স্ট্রিং আকারেই আসবে। তো আমরা স্ট্রিং আকারে লিখবো এবং এক্সিকিউট করার পরে এখান থেকে আমাদের যেই ডাটাটা যাবে সেই ডাটাটা মূলত একটা বাইটস যাবে, এখান থেকে রিটার্ন হবে। তো এইভাবে আপনি চাইলে টাইপ ইনটাও ইউজ করতে পারেন। তো আমাদের সেলফ ডট কমান্ডের মধ্যে আমরা গেট কমান্ড ডট আপার, যদি আমরা কমান্ডটাকে পাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইফ যদি আমরা কমান্ডটাকে পাই, কারণ কমান্ডকে আমরা পেতেও পারি নাও পারি। মনে করেন কেউ একজন সেট কমান্ড দিছে যেটার জন্য আমরা এখনও লজিক লিখেই নেই, তাহলে তো আমাদের কাজ করবে না। এই কারণে আমরা চেক দিব যে কমান্ডটা আমাদের কাছে আছে কি না। যদি থাকে তাহলে আমরা এখানে রিটার্ন করব এই যে কমান্ডটা যেটা আমরা পেলাম। কমান্ড কি পেয়েছি? কমান্ড মূলত যদি আমি এখানে পিং পাই তাহলে আমাকে পিংয়ের ভ্যালু কি একটা মেথড, তো আমি সেই মেথডের মধ্যে কী করবো, আমার এই আর্গুমেন্টগুলোকে আনপ্যাক করে পাস করে দিব। তো আর্গুমেন্টগুলোকে যেহেতু আমি আনপ্যাক করে পাস করছি তাহলে আমাকে রিসিভও করতে হবে কী হবে, এটাকে আনপ্যাক হিসাবে আমি রিসিভ করবো। এখানে পিংয়ের আগেও আমি স্টার দিয়ে দিলাম, এখানে আমি স্টার দিয়ে দিলাম। তাহলে আর্গুমেন্টগুলোকে আমি আনপ্যাক করে রিসিভ করছি, তাহলে এটা আমাদের কী করবে, একটা টাপল আকারে চলে আসবে, যে টাপলের মধ্যে সবসময় স্ট্রিং থাকবে। তো এইভাবে আর কি আমরা এখানে লিখতে পারি যে এটা টাপল আকারে চলে আসবে। এখন আমাদের জাস্ট এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এখন যদি এটা না হয়, মানে কমান্ড যদি না থাকে, তাহলে আমরা কি করবো, আমরা রিটার্ন করবো আননোন কমান্ড হিসাবে। তাহলে আমরা লিখতে পারি যে রিটার্ন হচ্ছে এরর, তারপরে এফ আমাদের আননোন কমান্ড, এবং এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি যে আননোন কমান্ড কোনটা, সে আননোন কমান্ড হচ্ছে আমাদের কমান্ড যেটা আছে সেইটা। এবং এই পুরো জিনিসটাকে আমরা একটু কি করতে পারি, আমাদের ডিকোড করার দরকার নেই, কারণ আমরা ইরর ফাংশনকে এখানে ইনকোড করার দরকার নেই, কারণ আমরা এখানে ইরর ফাংশনকে মাধ্যমে দিয়ে দিছি। তো এইভাবে করলে দেখুন আমাদের এক্সিকিউট ফাংশনটা কতটা ক্লিন। এখানে আমাদের যদি 100টাও কমান্ড থাকে তাও কিন্তু আমাদের এক্সিকিউট ফাংশনে কোনো চেঞ্জ করতে হবে না। জাস্ট আমরা এখানে ফাংশন এরকম লিখবো পিং ইকোর মতো, এবং তারপরে আমাদের এখানে এটাকে সেটাকে অ্যাড করে দেবো, তাহলে আমাদের এক্সিকিউট ফাংশন কিন্তু কাজ করবে। তো এই যে এতগুলো চেঞ্জ আমরা করলাম, আমরা আমাদের সার্ভার ডট পাইয়ের মধ্যে এইভাবে চেঞ্জ করলাম। এবং এখানে একটা ছোট্ট ফ্ল আছে, সেটাও আমরা একটু দেখি, আমরা একটু পরে দেখি। জাস্ট আমরা আগে একবার রান করি, বা আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট নিজেরাই বুঝতে পারছি যেখানে আমরা কী করছি, যে যখন আমরা পাঠাচ্ছি অ্যাটলিস্ট আমার একটা ভ্যালু কিন্তু থাকতে হবে এর মধ্যে। যদি একটা ভ্যালু না থাকে তাহলে আমাদের কমান্ডের লিস্টের যে 0 এটা আমাদের কিন্তু একটা কি এরর দেবে, যে যদি আমার লিস্টটাই এমটি হয়, মানে ইউজার যখন কি পাঠাচ্ছে, যেমন আমরা যদি অ্যাকচুয়াল রেডিশে যাই, আমরা যদি ইন্টারফেস করি, সে কী করে, স্কিপ করে, সে কোনো কিছু কাজ করে না। এখন আমাদের রেডিশে যদি এরকম কিছু করা হয় তাহলে আমাদের কাছে লিস্টটা কী যাবে, একটা জাস্ট একটা এমটি লিস্ট যাবে। এখন এমটি লিস্টের তো কোনো 0 ইন্ডেক্স নাই, তো 0 ইন্ডেক্স যদি না থাকে তাহলে আমাদের কী হবে, কোনো কিছুই প্রিন্ট এখানে হবে না। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি যে যদি কমান্ড লিস্ট না থাকে, মানে ইফ নট কমান্ড লিস্ট, অর্থাৎ আমাদের যে কমান্ড লিস্ট আছে সেই কমান্ড লিস্ট যদি না থাকে তাহলে আমরা জাস্ট কন্টিনিউ দিব। ঠিক অ্যাকচুয়াল রেডিশের মতোই আমরা কী করবো, ইগনোর করতে থাকবো। তো কন্টিনিউ দেবো, যদি থাকে তবে আমরা এই যেখানে 0 ইন্ডেক্সে পাবো। এখন আমরা এটাকে চেক করে ফেলতে পারি। এখন আমরা কী করলাম, আমাদের মেইন ডট পাইকে রান করলাম, তাহলে আমাদের এটা কানেক্ট হয়ে গেল। তারপর আমাদের টেলনেট দিয়ে কানেক্ট করলাম, এখানে আমরা যদি পিং রেসপন্স পাঠাই, পং রেসপন্স কিন্তু আসছে। এবং আমরা যদি লিখি যে ইকো, তারপরে আমরা লিখি যে হ্যালো, তাহলে আমাদের এই যে বাল্ক স্ট্রিং আকারে ভ্যালুগুলো কিন্তু আসছে। অর্থাৎ আমরা ঠিক যেইভাবে চাচ্ছিলাম সেইভাবে আমাদের কাজগুলো হচ্ছে, বাট আমাদের আর্কিটেকচারটাকে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। আমাদের আর্কিটেকচারটাকে আমরা অনেকগুলা মডুলে বিভক্ত করে ফেলছি। যে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট আছে মেইন, আমাদের প্রোটোকলের মধ্যে আমরা পার্স করার জন্য একটা জিনিস লিখছি, রাইটার জেনারেট করার জন্য একটা জিনিস লিখছি, তারপর আমাদের কমান্ডের মধ্যে সব কিছু হ্যান্ডেল করার জন্য একটা জিনিস লিখছি। এইভাবে যদি আমরা লিখে থাকি তাহলে সামনে যদি আপনি চিন্তা করেন আমার যদি 100টা কমান্ড আছে, আমি 100টা কমান্ড কিন্তু এই হ্যান্ডলার ফাংশনের মধ্যে লিখতে পারবো। আমার যত কিছু রাইট করার প্রয়োজন পড়বে আমি সব কিছু কিন্তু এই রাইটার ফাইলটার মধ্যে লিখতে পারবো। এবং পার্স নিয়ে আমরা কাজ করি নাই, পার্স নিয়ে আমরা সামনে কাজ করব। জাস্ট আমরা আপাতত একটা সিম্পল পার্সার বানাইছি এই একটা লাইনের মধ্যে, বাট এই একটা লাইনে পার্সার হবে না, অনেকগুলো প্রবলেম আসবে আমাদের সামনে। যেমন কিছু প্রবলেমের কথা যদি বলি, যখন আমরা ইউজুয়ালি ডাটাগুলোকে পাঠাই, তখন ডাটাগুলোকে আমরা পাঠাই হচ্ছে এরকম টিসিপি প্রোটোকল আকারে। আমরা জানি যে যেরকম একটা আমাদের টিসিপি থাকে, আমাদের এরকম দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার, আমরা জানি। এবং এদের মাঝে কি থাকে, ডাটাগুলো এরকম একটা পাইপের মতো করে ডাটাগুলো চাই। যে এরকম একটা পাইপ আছে মনে করুন, এরকম একটা পাইপ আছে, যে পাইপের মধ্য দিয়ে আমাদের ডাটাগুলো যাচ্ছে হচ্ছে এরকম 1010 এইভাবে ডাটাগুলো কিন্তু যাচ্ছে। এখন ধরি আমাদের ডাটাগুলো যেগুলো রিসিভ করছে আমাদের এই সার্ভারটা,
সেই সার্ভার রিসিভ করছে এই পোর্শনটুকুকে সে রিসিভ করছে, পরের পোর্শনকে রিসিভ করে নাই, তাহলে কি হবে? কারণ টিসিপি সার্ভারে আমাদের ডাটা, এই যে আমরা যদি এই জায়গাটাতে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ধরি যে এই জন পর্যন্ত রিসিভ করছে, শেষের RN রিসিভ করে নাই, বাট 4 পর্যন্ত রিসিভ করছে, জনের জো পর্যন্ত রিসিভ করছে, বাকিটুকু রিসিভ করে নাই। তখন কি হবে? এই জিনিসগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হয় পার্সারের মধ্যে। এই লজিকটাকে আমরা হ্যান্ডেল করব নেক্সট ভিডিওতে, এবং তার সঙ্গে আরও অনেক বেশি কমপ্লেক্স জিনিস আমরা হ্যান্ডেল করবো, এবং এই কমপ্লেক্স জিনিসগুলো হ্যান্ডেল করতে করতেই আমরা আমাদের যে রেডিশের লজিকটা আছে সেই লজিকটাকে বোঝার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে কীভাবে রেডিশের অ্যাকচুয়াল রাইটার এবং হ্যান্ডেলার জিনিসটা কাজ করে, এবং আমরা কিভাবে কোডকে স্কেলেবল করার জন্য মডুলার আর্কিটেকচার ইউজ করি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।